শুরুতেই একটু ওয়েদার আপডেটে আমাদের নজর রাখতে হবে, তার কারণ ইতিমধ্যে সকালবেলায় যেন কোথাও গিয়ে সন্ধে নেমে এসেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টি এবং দুর্যোগ। উইকেন্ডে দক্ষিণবঙ্গে কিরকম থাকবে ওয়েদার, আজকাল কিরকম ওয়েদার থাকবে, কারণ ইতিমধ্যেই বৃষ্টি হচ্ছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের কাছ থেকেই জানতে চাইবো। বিশ্বজিৎ, আজকে তো আমরা দেখতে পাচ্ছি সকালেই যেন কোথাও গিয়ে অন্ধকার নেমে এসেছে বিভিন্ন প্রান্তে। ওয়েদার আপডেট কি বলছে, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, কতদিন থাকবে এই বৃষ্টি? দেখো, এক সপ্তাহেরও বেশি অপেক্ষা, বর্ষা এসে গিয়েছিল। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে প্রভাব বিস্তার করেছিল, তবে এল নিনোর পরোক্ষ প্রভাব সেভাবে বৃষ্টি পাচ্ছিলেন না দক্ষিণবঙ্গবাসী। যদিও উত্তরবঙ্গে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গবাসীর কপালে বৃষ্টি জুটছিল না। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অর্থাৎ ঘামে ভেজা বর্ষা উপভোগ করছিলেন দক্ষিণবঙ্গবাসী। আজ সকাল থেকেই সেই বর্ষার বৃষ্টি পেল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার বাসিন্দারা। অন্তত 11 জেলাতে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর, অন্তত 11 জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে এবং বৃষ্টি চলছে। আর এই বজ্রগর্ভ মেঘের সঙ্গে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, হালকা ঝোড়ো হাওয়া বইছে এবং উইকেন্ডে যে একটা ভালো বৃষ্টি হবে তার ইঙ্গিত আগেই দিচ্ছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সেটা যে শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে যাবে এই ভাবনা হয়তো অনেকেরই ছিল না। শনি রবিবার বৃষ্টি বাড়বে এমনটাই পূর্বাভাস ছিল, তবে শুক্রবার সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি প্রথমে, তারপর এক নাগাড়ে বৃষ্টি, অর্থাৎ বর্ষায় ঠিক যেরকম বৃষ্টি হয় সেই ঘ্যানঘ্যানে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং ঝাড়গ্রাম জেলাতে। আর এই জেলাগুলির সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শনি রবিবার অর্থাৎ আগামীকাল থেকে বৃষ্টি আরেকটু বাড়বে, মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এমনটাই পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে, কারণ এই মুহূর্তে সমুদ্রে অর্থাৎ বঙ্গোপসাগরে ওড়িশা এবং বাংলার বঙ্গোপসাগর এলাকাতে বেশ জোরালো ঝোড়ো হাওয়া বইবে 60 কিলোমিটার গতিবেগে। আর সেই কারণে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের যেমন উপকূলে যেতে নিষেধ করা হয়েছে, তেমনি উত্তর ওড়িশার উপকূলে যে মৎস্যজীবীরা রয়েছেন তাদেরকেও আগামী রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে। অর্থাৎ মৎস্যজীবীদের জন্য সমুদ্রে নিষেধাজ্ঞা, সমুদ্রে উত্তাল হচ্ছে। আর একই সঙ্গে সমুদ্র থেকে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছিল, আমরা গত কয়েকদিন যে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাচ্ছিল সেটা অবশেষে বৃষ্টিতে রূপান্তরিত হয়েছে। আর এই বজ্রগর্ভ বৃষ্টিসহ বর্ষার বৃষ্টি আপাতত দক্ষিণবঙ্গে চলবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনি রবিবার এই বৃষ্টিটা আর একটু বাড়তে পারে বলেই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। শনি রবিবার বৃষ্টি বাড়তে পারে, বেশ বিশ্বজিৎ। এবং বিশ্বজিৎ যেমন বলছিল উত্তরবঙ্গে দুর্যোগের কথা, রাতভর বৃষ্টিতে পাহাড় বিপর্যস্ত। হ্যাঁ, সে ছবি যদি আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন কার্শিয়াং এর কাছে মহানদীতে রীতিমতো ধস নেমেছে। যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে, কার্শিয়াং এর কাছে মহানদীতে ধস, এবং ধসের জেরে রীতিমতো বন্ধ হয়ে গেছে যান চলাচল, বন্ধ হয়ে গেছে 110 নম্বর জাতীয় সড়ক। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, বিপর্যস্ত জনজীবন তা বলার অপেক্ষা রাখে না, কি পরিস্থিতি? একেবারেই তাই। দেখো, গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং গতকাল রাতে কিন্তু অবিরাম বৃষ্টি চলে পাহাড় থেকে সমতল সর্বত্র, এবং তার জেরে নতুন করে ধস নেমেছে কার্শিয়াংয়ের ঠিক নিচেই মহানদীতে। এবং এই ধসের জেরে 110 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ, অর্থাৎ শিলিগুড়ি ও দার্জিলিংয়ের সংযোগকারী 110 নম্বর জাতীয় সড়ক দিয়ে কোনো রকম যান চলাচল করছে না। তবে বিকল্প আরও দুটি পথ খোলা রয়েছে শিলিগুড়ি ও দার্জিলিংয়ের সংযোগকারী রাস্তা হিসেবে, রোহিণী রোড সেরা এবং পাংখাবাড়ি রোড দিয়ে অবশ্যই গাড়ি চলাচল করছে। শুধু জাতীয় সড়ক বন্ধই নয়, এবং এই ধসের জেরে কিন্তু টয় ট্রেন লাইনও কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই পর্যটনের মরশুম, এবং এই সময় প্রচুর পর্যটক তারা কিন্তু পাহাড়ে যাচ্ছেন বেড়াতে টয় ট্রেনে চেপে। সেই শিলিগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেনের রাইড কিন্তু সম্ভব হচ্ছে না, কারণ নতুন করে ধস নামায় টয় ট্রেন লাইন বিপর্যস্ত হয়ে পড়েছে এই মহানদী এলাকায়। তার জেরে শিলিগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত টয় ট্রেন রাইড কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ। ইতিমধ্যে ঘটনাস্থলে প্রশাসনিক কর্তারা যেমন পৌঁছেছেন, পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার, পূর্ত দপ্তরের কর্তারা পৌঁছেছেন, ঠিক তেমনি রেলের
ইঞ্জিনিয়াররা পদস্থ ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছেছেন যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে তোলা যায় সেই চেষ্টায় তারা চালাচ্ছেন। কিন্তু আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস তাতে আগামী কয়েকদিন পাহাড়ি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে স্বাভাবিকভাবে, সেটাই কিন্তু এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনিক কর্তাদের কাছে। বেশ, একদিকে উত্তরবঙ্গে যখন এই ছবি দেখাচ্ছি তার পাশাপাশি আরো একটা ছবি দেখাই, তুমুল বৃষ্টি আর বিপর্যস্ত মিরিকের দুধিয়া। ছবি দেখলেই বুঝতে পারবেন মিরিকের দুধিয়ায় কি ভয়ানক অবস্থা। এক রাতের বৃষ্টি আর তাতে বালাসন রীতিমতো ফুসছে, ধসে পড়েছে দুধিয়ার অস্থায়ী হিউম পাইপের সেতু। আর স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে গেছে শিলিগুড়ি মিরিক যোগাযোগ। একেবারে ঘটনাস্থল থেকেই বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের কাছ থেকে জানতে চাইবো বিশ্বজিৎ এই মুহূর্তের পরিস্থিতি, কারণ যে ছবি আমরা দেখছি তা সত্যি ভয়াবহ। দেখো, জল বাড়ছে কারণ পাহাড়ে অবিরাম বৃষ্টি হচ্ছে আর তাতেই কিন্তু আশঙ্কা বাড়ছে ফের দুধিয়ায়, কারণ দুধিয়ার একাংশ যে অস্থায়ী সেতু তা কিন্তু কার্যত নদীগর্ভে বিলীন হয়েছে। যে পরিমাণ সেতু রয়েছে সেটি যাতে রক্ষা করা যায়, কারণ আগামী দিনে সংযোগ বাড়াতে হবে। ইতিমধ্যে ঘটনাস্থলে পূর্ত দপ্তরের আধিকারিকরা, প্রশাসনের আধিকারিকরা যেমন রয়েছেন তেমনি প্রশাসন ও পুলিশ প্রশাসনও রয়েছে। কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে সেই যোগাযোগ ব্যবস্থা। তুমি দেখতেই পাচ্ছ ছবিতে ওই পাশে মিরিক যাওয়ার পথ এবং এটি হচ্ছে দুধিয়া, সেই অস্থায়ী সেতু যা তৈরি করা হয়েছিল 4 অক্টোবরের পর। কার্যত 42 দিন বন্ধ ছিল লোহার সেতু, সেই সেতুকে কার্যত নতুনভাবে করার কাজ যেমন পূর্ত দপ্তর করছে তেমনি অস্থায়ী হিউম পাইপের সেতু দিয়ে কাজ শুরু হয়েছিল। কিন্তু পাহাড়ে এক রাতের বৃষ্টি আর সেই বৃষ্টিতে কার্যত একাংশ তলিয়ে যাওয়ায় ফের কিন্তু কালো মেঘ দেখছে পাহাড়বাসী, কারণ ভরা পর্যটনের মরশুম। এই মরশুমে প্রচুর মানুষ পাহাড়ে যায় এবং সেক্ষেত্রে মিরিকের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কার্যত আতঙ্ক এখানকার বাসিন্দারা, কারণ এখানকার বাসিন্দাদের রুজি রোজগার হচ্ছে পর্যটনের ওপর। সেই পর্যটন ক্ষেত্রে কিন্তু বড় ধাক্কা খাচ্ছে বলে এখানকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে পূর্ববর্তী সরকার এবং জিটিএ প্রশাসন সঠিকভাবে কাজ না করায় কার্যত এই সমস্যা হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে এই এলাকাবাসীদের দাবি ছিল যে এই বালাসর নদীর দুদিকে যেন পাকা পরিপোক্ত একটি বাঁধ দেওয়া হয়, যেই বাঁধের নির্মাণ কিন্তু কাজ এখনও শুরু হয়নি এবং বাঁধ নির্মাণ না হওয়ায় নদী কিন্তু তার যে টান বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে যায়। এবং গতকাল রাতে পাহাড়ে অবিরাম বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরে কার্যত এই যে অস্থায়ী হিউম পাইপ তা কিন্তু কার্যত তলিয়ে যাওয়ায় ইতিমধ্যে পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। প্রশাসনের আধিকারিকরা সমস্যায় সাধারণ মানুষ, প্রশাসনের তৎপরতা চলছে। ইতিমধ্যেই বিধাননগর পুলিশ কমিশনারেটে চিঠি দিয়ে স্থানীয় ব্যাংকে থাকা তৃণমূলের যে অ্যাকাউন্ট তা ফ্রিজের আবেদন জানানো হয়েছে অরূপ বিশ্বাসের তরফ থেকে। তৃণমূলের সব অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন জানানো হয়েছে, কিন্তু তৃণমূলের যে সম্পত্তি এটা আসলে কার? অরূপের পর এবার চিঠি বিদ্রোহী ব্লকের। আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করব, আবির রয়েছে আমার সঙ্গে। তবে তার আগে আরো একবার জানাই, তৃণমূলের সম্পত্তি কার? অরূপ বিশ্বাসের পর এবার চিঠি বিদ্রোহী ব্লকের। সূত্রের খবর, বিধাননগর পুলিশ কমিশনারেটের চিঠি, স্থানীয় ব্যাংকে থাকা তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন, তৃণমূলের সব অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন। থালা কাটার পর আলিপুরদুয়ার পুরসভাতেও ডামাডোল। পদত্যাগ করলেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান বাবলু কর ও ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী। পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে পদত্যাগপত্র জমা। এর আগে 9 জুন ফালাকাটা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেন। ফলে জেলার 2 পুরসভাই এখন অভিভাবকহীন। 2 পুরসভার এক্সিকিউটিভ অফিসাররাই প্রাথমিকভাবে পুরসভার সব কাজ দেখভাল করছে।